আমি এখনো মনে আছে সেই পরাণ জয় জুলিয়ারে ইত্যাদির সময়। এসো গুরু এসো, লাইনে এসো। দেবদার সাথেও আমার মানে ফিল্মের যে সম্পর্কটা, যে রসায়নটা, তার বাইরে বেরিয়েও আমাদের ব্যক্তিগত সম্পর্কটা এখনো সেই বড় মিয়া ছোটে মিয়ারই। পুরো জমে কি রাজনীতিতে আসার পরে দেবদাকে আমি বহুবার ব্যক্তিগত স্তরেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সেসব বলেছিলাম, প্রয়োজন দেবদা সেগুলো শুনেও ছিলেন। তো দেবদার অ্যাপ্রোচটাই সম্পূর্ণ আলাদা, ফলে প্রথম দিকে একটুখানি একটা মানে একটা দুশ্চিন্তায় আমরা সবাই ছিলাম। এবার আমিও যখন প্রথমবার এসেছিলাম লাইট টাইট দেখে বমকে গেছিলাম ছোটবেলায়, এখনো মনে আছে। তিনি প্রত্যেক এপিসোডে কোথাও যদি ভুল উচ্চারণ হয়ে যায় বা কিছু হয়ে যায়, সেটাকে আমরা না ওই এডিটিংয়ে জোর করে বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন আমরা দাদাগিরির মঞ্চে রয়েছি, আর দাদাগিরির মঞ্চে আমার সঙ্গে রয়েছে অরিত্র। আপনারা এতদিনে জেনে গিয়েছেন যে এআই মশাইয়ের যে কণ্ঠ আমরা শুনতে পাই সেটা অরিত্রর কণ্ঠ। অরিত্র, একটু বলো যে এই কাজটা কতটা তোমার কাছে উপভোগ করছো এবং ভীষণ মজার। আমরা দেবদার সাথে যে সমস্ত এআই মশাইয়ের সিকোয়েন্স দেখি, কিরকম লাগছে তোমার? না, অবশ্যই মজার বিভিন্ন কারণে। তার কারণ জি বাংলার প্ল্যাটফর্ম তো আমার সাথে, আমার কেরিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গায় অবভিয়াসলি এখানকার ডিরেক্টোরিয়াল টিম, ক্যামেরার পেছনের যে টিম, তাদের সাথে মোটামুটি আমি একেবারে এই সাইজ থেকে অভিনয় করছি। তো সেই জায়গায় অবভিয়াসলি একেবারেই এটা ঠিক মানে মানে একটা পরিবারের মতো ব্যাপারটা হয়ে গেছে। এটা শুধুমাত্র ওই প্রফেশনাল ওয়ার্ক স্পেস বলতে যেটা বোঝায় সেটা নয়। এবং অবভিয়াসলি সেকেন্ড কারণটা হচ্ছে দেবদা নিজে। তার কারণ দেবদার সাথেও আমার মানে ফিল্মের যে সম্পর্কটা, যে রসায়নটা, তার বাইরে বেরিয়েও আমাদের ব্যক্তিগত সম্পর্কটা এখনো সেই বড় মিয়া ছোটে মিয়ারই। ফলে সেই জায়গায় এখানে দাদাগিরিতে এবার একটা নতুন চরিত্র ইন্ট্রোডিউস হয়েছে। চরিত্রটা যখন প্রথমে ভাবা হয়েছিল তখন এতটা এই রসায়নটা ছিল না, কারণ আমরা যখন শুরু থেকে ডেভেলপ করছিলাম তখন সেটা খুব মানে একটা মানডেন চরিত্র ছিল, যে একদম কুইজ মাস্টারের মতো আসে, প্রশ্নগুলো বলে, তার তথ্যটা দেয়। কিন্তু তারপরে দেবদার সাথে এর রসায়নটা আস্তে আস্তে চলতে চলতে, এবং মানুষজনও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে এটাকে মানে এনকারেজ করছেন, এন্টারটেন করছেন, বিভিন্ন রকমভাবে মজার কমেন্ট আসছে, ফলে মানুষজন বিষয়টাকে ভালোবাসাতে দেবদাও এটার মধ্যে ইনপুট দিলেন যে এটাকে আরও ইন্টারেস্টিং কীভাবে করা যায়। তো সেই বড় মিয়া ছোট মিয়াটা এখন এআই মশাই আর দেবদার একটা কেমিস্ট্রি হয়েছে। অবভিয়াসলি অনেক কিছু শেখা যায়, কারণ এটা তো আলটিমেটলি একটা কুইজ প্ল্যাটফর্ম। ফলে কুইজগুলো যখন বানানো হয়, প্রশ্নগুলো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি অনেক জিনিস জানতাম না। তো সেই জায়গায় এই যে রিসার্চগুলো বলা এবং অনেক অজানা তথ্য নিজেও জানতে পারা, ফলে এটা অবভিয়াসলি এনরিচিং এক্সপিরিয়েন্স। আলটিমেটলি দর্শকরা দেখছেন, কারণ আমরা যতই যা ভালো করি খারাপ করি, ফাইনাল বিচারপত্রটা তো অডিয়েন্সেরই হাতে। তারা চ্যানেলটা ঘুরিয়ে দেওয়া মানেই আমাদের সব গেল আর কি। তো সেই জায়গায় এখনো পর্যন্ত মানুষজন দেখছেন। একটা বড় চ্যালেঞ্জ অবভিয়াসলি ছিল, যেটা নিয়ে প্রচুর শুরুর দিকে আমরা খুব চিন্তায় ছিলাম, কারণ এই মঞ্চটা মানে দাদা বলতেই যে ইমেজটা মাথায় আসে একেবারেই সৌরভ গাঙ্গুলির কথাটাই মাথায় আসে। আমি নিজে বহুবার সৌরভ গাঙ্গুলি হোস্ট থাকাকালীন আমরা এই করে এসছি এখানটায়, মানে খেলে গেছি, জিতে গেছি একবার। তো সেই মানে এখনও সেই দাদাগিরি উইনার ট্রফি আমার বাড়িতে আছে। এখন বিষয় হলো সেই জায়গায় দেবদা একটা যেটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করছেন আমার মনে হয়, সেটা হচ্ছে যে দেবদা শুধুমাত্র এই দাদার ইমেজটাই আর নেই। দেবদার সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশে যেতে পারেন, মিলে যেতে পারেন, এবং লাইভ অডিয়েন্স থাকছে, তাদের সাথে ইন্টারাকশন হচ্ছে। তো দেবদার অ্যাপ্রোচটাই সম্পূর্ণ আলাদা, ফলে প্রথম দিকে একটুখানি একটা মানে একটা দুশ্চিন্তায় আমরা সবাই ছিলাম, ক্যামেরার পেছনের যারা আমরা রয়েছি, যে মানুষ কি ভাববেন। কারণ অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলির যে ইমেজ, এত বছর ধরে প্রায় 9-10টা সিজন পার হয়ে যাওয়ার পরে একজন নতুন হোস্ট আসছেন, কিন্তু খুবই ভালো লাগছে যে মানুষজন দেবদাকে দেবদার মতো করে নিয়েছেন। আর এটাও ভালো লাগছে যে দেবদা শুরু থেকেই কিন্তু নিজের ফ্লসগুলো স্বীকার করেছেন এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে দেবদার প্রিভিয়াস এই তথাকথিত এই ধরনের শোয়ের হোস্টের এক্সপিরিয়েন্স নেই, তার ফলে উচ্চারণ সংক্রান্ত বা প্রেজেন্টেশন সংক্রান্ত যে ফ্লসগুলো আছেন সেটা কিন্তু একবারও জোর করে ঢাকা হচ্ছে না। এটাই দেবদার খুব ইন্টারেস্টিং, যে তিনি নিজের কাজটাই অনেস্ট। তিনি প্রত্যেক এপিসোডে কোথাও যদি ভুল উচ্চারণ হয়ে যায় বা কিছু হয়ে যায়, সেটাকে আমরা না ওই এডিটিংয়ে জোর করে বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। মানে তিনি নিজেই ওটাকে বলেন যে হ্যাঁ আমার মানে এটা আমি মানে বাংলায় আমার বাংলার এই যে শিকারটা, যে একটা মানুষের ফ্লস থাকতেই পারে,
সেইটা কিন্তু মানুষ ভীষণ স্পোর্টিংলি নিয়েছেন, কারণ শুরু থেকে আমরা দাদার চেয়ারটা সৌরভ গাঙ্গুলির জন্যই সুরক্ষিত রেখেছি। হতে পারে তিনি অন্য কোনো শোতে অন্য কোনো চ্যানেলে আছেন, কিন্তু দাদার চেয়ারটা ওইখানে রয়েছে সৌরভ গাঙ্গুলির জন্য। আর দেবদা একেবারেই একটা সকলের পরিবারের একজন অংশ হিসেবে শোটা হোস্ট করছেন। মানুষ ভালো বলছেন, রিয়্যাক্ট করছেন, গ্র্যান্ড অডিশনে প্রচুর মানুষ আসছেন, সেগুলো থেকে অবশ্যই ভালো লাগছে। শোটা যদি আরও চলে, আরও ফিডব্যাক আমরা পাবো। পার্টিসিপেন্ট প্রত্যেকদিন স্কুল স্টুডেন্টসরা আসে বিভিন্ন স্কুল থেকে, তাদের সাথেও ইন্টারাক্ট হয়, অনেক কিছু জানা যায়। খুব এনরিচিং অভিজ্ঞতা। আমি বলবো যে অন্যান্য নন ফিকশানে তো আমি দীর্ঘ বছর কাজ করেছি, দাদাগিরিটা অবভিয়াসলি আমার কাছে একটা শিক্ষণীয় প্রোগ্রাম, অনেক কিছু জানা যায়, শেখা যায়, বেশ বেশ ভালো অভিজ্ঞতা। আমি চাই যে আরও মানে লং রান হোক, এবং আগামী সিজনও যদি হয় যাতে দেবদার এআই মশাইয়ের এটা যেন থাকে, সেটাই দেখা যাক অডিয়েন্স কি বলে। আচ্ছা একটু বলো, তুমি যেটা বললে যে সেই ছোটবেলার ছোটে মিয়া বারে মিয়াই রয়ে গেছে, তো এই এতগুলো বছর কেটে গেছে, সম্পর্কটাও মানে বড় হয়েছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে। তো এখন একটু বলো যে দেবদার সঙ্গে দেখা হলে ঠিক অরিত্রর কি ইকুয়েশন থাকে, বা এআই মশাই যখন চরিত্রটা তুমি আসছো তখন কি বলেছিল দেবদা? মজার ব্যাপার হচ্ছে যে মানে দেবদার বয়স বেড়েছে, আমারও বয়স বেড়েছে, কিন্তু আমাদের দুজনের মাঝখানের কোনো বয়স বাড়ে। তো আমার এখনো মনে আছে প্রথম যখন আমাকে অনবোর্ড করা হলো, আমাকে জানানো হলো, এবং এটা খুব ইন্টারেস্টিং, অনেকেই জানে না যে দেবদাই কিন্তু মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যিনি আমার কথা বলেছিলেন চ্যানেল। তো চ্যানেল তো তার মতো করে ভেবেইছে, কিন্তু হোস্ট হিসাবে কিন্তু দেবদার একটা বড় ইনপুট ছিল যে ওকে ডাকো। তো এইটা খুব বড় একটা প্রাপ্তি। এবং আমার এখনো মনে আছে লঞ্চের আগের দুদিন আমরা একদম দেবদার আরবানার বাড়িতে বসে লাগাতার স্ক্রিপ্ট রিডিং হয়েছে পুরোটা, কারণ মানে অবভিয়াসলি লঞ্চিং এপিসোডটা বিশাল বড় ছিল, 2-2.5 ঘন্টা 2-3 ঘন্টা ধরে চলেছে। ফলে মানে সঞ্চালনা কিভাবে কি হবে, সেখানে আমি কিভাবে ঢুকবো, এ হবে। দেবদার বাড়িতে রিহার্সাল হয়েছে, এবং এখনো ইনফ্যাক্ট মানে এই যে 1.5 ঘন্টা আমরা টিভিতে দেখি, এই যে এখন লাঞ্চ ব্রেকে চলে গেছি, আপনারা দেবদার ঘরে গেলে দেখতে পারবেন যে দেবদা কিন্তু পরের পাওয়ার প্লে রাউন্ডে কী এগুলো আসছে ওগুলো পড়ছেন। ফলে এই রিহার্সালটা কিন্তু উনি প্রতিদিন করেন, এবং আমার সাথেও যে সেকশনগুলো থাকে আমরা কিন্তু একবার ওটা পড়ে নিই। মানে এই মহড়াটা এখনও একই রকমভাবে চলে। এবং মাঝখানে দীর্ঘদিন আমরা ফিল্মে একসাথে কাজ করিনি ঠিকই, কিন্তু আমার সাথে কিন্তু দেবদার যথেষ্ট যোগাযোগ ছিল, এবং মানে ব্যক্তিগতভাবেও যোগাযোগ ছিল। রাজনীতিতে আসার পরে দেবদাকে আমি বহুবার ব্যক্তিগত স্তরেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সেসব বলেছিলাম, দেবদা সেগুলো শুনেও ছিলেন। তো সেটা সম্পূর্ণ আলাদা দিক। কিন্তু আমি বলবো যে বড় মিয়া ছোট মিয়ার মাঝখানের যে বন্ডিংটা, মানে এখন এরকমও হয়েছে যে বিভিন্ন ইন্টারেস্টিং এপিসোডের আইডিয়া আমার মাথায় যদি কিছু আসে যে এরকম একটা এপিসোড করলে হয়, কিন্তু যে আমি আগের দিনই কথা হচ্ছিল যেন একটা মজার এপিসোড যদি হয়, যে সোশ্যাল মিডিয়াতে দেব এমন একজন ফিগার যার ফ্যান ক্লাবও সমান সংখ্যায় আছে, আবার ট্রোল ক্লাবও সমান সংখ্যায় আছে। আর মজার বিষয় হচ্ছে দেব এমন একজন মানে ফেস, পাবলিক ফিগার, যিনি ট্রোলটাকে ওন করেন, মানে খুব মজার ছলে ওটাকে ইন্টারাক্ট করেন, রেগে যাওয়াই করা কি হলো ঝাঁপিয়ে পড়া এসব করেন না। তো সেই জায়গায় আমি ভাবছিলাম, দেবদাকে আগের দিনই বলছিলাম যে এরকম একটা এপিসোড হতেই পারে যে আমাদের 3জন 6জন পোডিয়াম, বাংলার সব থেকে জনপ্রিয় দেব ফ্যান ক্লাব থেকে 3জন, আর সব থেকে জনপ্রিয় দেব ট্রোল ক্লাব থেকে 3জন, এরকম একটা এপিসোড করলে কিরকম হতে পারে। তো এইরকম বিভিন্ন জিনিস নিয়ে আমার সাথে দেবদার মানে শো এর পরেও হয়তো শো শেষ হয়ে গেছে, অন্য কোনো দিন মাথায় একটা কিছু আইডিয়া এলো, একটা হোয়াটসঅ্যাপ করে দিলাম, দেবদা শুনে বললেন হ্যাঁ এটা হতে পারে, কথা বলছি এর সাথে, চ্যানেলের সাথে। তো এইগুলো কনস্ট্যান্টলি আছেন, এবং মানে সেই সম্পর্কটা এক জায়গায় রয়েছে। বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, মানে একটা রিরুট করে এসছে। আমি একটা অন্য প্রফেশন থেকে আবার ঘুরে টুরে আবার দেবদার সাথে, দেবদা আবার অনেক কিছু অনেক ফিল্ম টিল্ম করে একটা মানে একটা ইউটার্ন মতো হয়েছে। কিন্তু আমি বলবো যে একই রকম কেমিস্ট্রি রয়েছে ক্যামেরার পেছনে, একই রকম মানুষটাও একই রকম রয়েছে। মানে তখনও যেটা করতেন, যে আমি এখনও মনে আছে সেই পরাঞ্জয় জুলিয়ারে ইত্যাদির সময় ব্যাক ক্যামেরা, কারণ তখন তো আরও মানে এখন তো ডিজিটাল ক্যামেরায় কাট করার সুযোগ আছে, কিছু জিনিস হলো একটা ডিলিট টিপলাম অফ হয়ে গেল। আমরা যখন পরাঞ্জয় জলিয়ারে বা ইত্যাদি করেছি তখন তো সে ফিল্ম ক্যামেরায় শুটিং হচ্ছে, মানে তখন একবার রিল এক্সপোজ হয়ে যাওয়া মানে তো প্রডিউসারের পকেট থেকে টাকা চলে গেল। সেই সময়ও যেরকম রিহার্সাল করতাম আমরা বিভিন্ন সিন, সেই আইকনিক সিনসগুলো কতবার রিহার্সাল হয়েছে, কারণ টেকটা মানে একবারের জায়গায় দুবার দেওয়া মানেই একেবারে প্রডিউসারের বুকে হাত পড়ে যাচ্ছে, মানে অনেক টাকার ব্যাপার সেখানে। তো সেই জায়গায় কোনো ডিলিট অপশান নেই, একবার রিল লোড হয়ে গেল মানে হয়ে গেল। তো সেই জায়গায় সেই যে প্রস্তুতিটা, যেটা কারণ যতক্ষণ দেখা যায় আমরা 5-6 ঘন্টা ধরে শুটিং করি, সেটাকে এডিটিংয়ে কাট ছাট করে আরও রিকম্পোজ করে 1.5-2 ঘন্টা একটা এপিসোড প্রেজেন্ট করা হয়। কিন্তু এই 2 ঘন্টার পেছনে
আমাদের সবার যে ইনভলভমেন্টটা এবং অ্যাঙ্কারের একটা বিরাট রোল আছে এখানে, এটা মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই, কারণ পুরো শোটা দাঁড়িয়ে থাকে হোস্টের উপর। হোস্টের উপর একদম। হোস্ট মানে লাইভ অডিয়েন্স আছেন, যেটা আরো চ্যালেঞ্জ। মানে এটা তো এরকম না ফিল্মে কি হয়, একটা ডায়লগ আমি মানে ভুল বললাম বা এমন কিছু বলে Retake এর ফেললাম, মতো। আমি আরেকবার ঘুরিয়ে নিয়ে নিলাম। এখানে লাইভ অডিয়েন্স আছে, স্টুডেন্টসরা আছে, আর আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, সামান্য কিছু ভুলভাল বললে হয়তো মেন টিভিতে ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু মানুষের মোবাইলে ওটা থেকে যাবে, সেইটা ঘুরে ফিরে কে কীভাবে নিয়ে নেবেন। ফলে এখানে কিন্তু একটা বিরাট দায়িত্বের জায়গা রয়েছে হোস্টের, এবং আমি এখনো পর্যন্ত বলবো নিজের ক্যাপাসিটি অনুসারে দেবদা 100% সেই দায়িত্বটা যতটা সম্ভব করার চেষ্টা করছেন। এবং এটা তো প্র্যাকটিসের ব্যাপার। আমিও যখন প্রথমবার এসেছিলাম লাইট টাইট দেখে বমকে গেছিলাম ছোটবেলায়, এখনো মনে আছে যে সামনে মহাগুরু বসে সেই ডান্স বাংলা ডান্সের সময়, এতে সেই কানের, তখন তো টকব্যাক, এখন যেমন টকব্যাক ইনিয়ার প্রযুক্তি এসছে, তখন অত ছিল না, বিশাল লম্বা লম্বা স্ক্রিপ্ট, সে বলতে হবে মহাগুরুকে দেখে তো বুঝতেই পারছি না কী করবো, চারিদিকে ক্যামেরা, এদিকে আলো জ্বলে ওদিকে আলো জ্বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এটা প্র্যাকটিস সেশন হিসেবে যথেষ্ট ভালো হচ্ছে। আমরা টিম হিসেবে কনফিডেন্ট। এবার আরও মানুষজন যদি দেখতে থাকেন, তারা তাদের ফিডব্যাক দিতে থাকেন, আমরা ওভারঅল অ্যাজ আ টিম নিশ্চয়ই গ্রো করব এবং এটা আরও জনপ্রিয়তা পাবে। থ্যাংক ইউ অরিত্র, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।